সব কিছুর মধ্যেই সিসিং ফাঁক। শীর্ষ পর্যায়ে যারা নেতৃত্ব তারাও জানতো না শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে। এরকম ভ্যারিয়েশন বৈচিত্র্যময় সংসদ বাংলাদেশে আর কখনো আসেনি, কখনো আসবে না। দল এবং সরকারকে একাকার করবেন না, বিচ্ছিন্ন করে রাখেন, তাতে দলেরও লাভ হবে। তারেক রহমান সাহেবের সঙ্গে খলিলুর রহমান সাহেবের যে একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে, সেই লোকগুলোকে তিনি মন্ত্রিত্ব দিতে পারেন না। শেখ হাসিনা যে সংবিধান রেখে গেছিল সেই সংবিধানের মধ্যে আমরা এখনো আছি। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন গণফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবং আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট গোলাম মাওলা রনি। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, সব জল্পনা কল্পনা কাটিয়ে বিএনপি সরকারের হাত ধরে যাত্রা শুরু করলো বাংলাদেশ। বিশ্লেষকদের মতে অর্থনীতি, আন্তর্জাতিক সহ নানা বিষয়ে কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে নতুন সরকারকে। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে তারেক রহমানের যুগে বাংলাদেশ। আর শুরুতেই গোলাম মাওলা রনি ভাই, আমি আপনার কাছেই আসবো। একটি প্রশ্ন, আপনি এর আগেও প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আজকেও হবেন। কেমন হবে এই সংসদ? এই সংসদটা আপনি আসলে আপনার মতে কেমন হওয়া উচিত, অথবা এখন যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের দিয়ে এই সংসদ আসলে কেমন হবে? প্রথমত হলো যে আরব্য রজনীর যে কাহিনীগুলো আছে, যেখানে খুলে যা সেম সেম বা চিচিং ফাঁক, এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। একটা পাহাড় বদ্ধ দরজা, আপনি তার মন্ত্র না বলা পর্যন্ত দরজা খুলে না। তো আমাদের এই রাজনীতিতে গত 17টি মাস ধরে খুব দুর্বোধ্য কতগুলো সময় গেছে, আমরা বুঝতে পারিনি। যেভাবে আমরা এখনও বুঝতে পারছি না যে আগামীকাল কি হবে। দিস দ্য রিয়ালিটি। এর বাইরে যদি কেউ বলে যে আমি খুব বুঝে গেছি, বা আমি গত 17 মাস ধরে আমি যেভাবে বলেছি, যেভাবে বুঝেছি ওইভাবে সব ঘটনা ঘটে, সে নট লাইক দ্যাট। ইটস এ ম্যাজিক্যাল। সব কিছু একটা নাটকীয়, সব কিছুর মধ্যেই সিসিং ফাঁক, সব কিছুর মধ্যে খুলে যা সেম সেম, দরজা খুলে গেছে। তো একটার পর একটা ঘটনা, অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে। আর ঘটার পর আমরা নতুন একটা ট্রেজারি দেখেছি। মানে দরজা খুলে যাওয়ার পরে কখনো সোনা দানা দেখেছি, কখনো ময়লা আবর্জনা দেখেছি, কখনো আলোর ঝনকানি দেখেছি, কখনো জিন পরি ভূত দেখেছি। এরকম একটা অদ্ভুত অদ্ভুত ঘটনা। ইট ওয়াজ ভেরি থ্রিলিং। আমরা যে গত 17টি মাসে আমাদের মধ্যে যাদের কাব্য প্রতিভা আছে, যারা লিখতে পারবেন, আগামী 100 বছর বসে বসে তারা লিখতে পারবেন। রবীন্দ্রনাথ যদি এই সময় থাকতেন, মনের আনন্দে গলায় দড়ি দিতেন। এর কারণ হচ্ছে এত সাহিত্য, এত কবিতা, এত গল্প আমি লিখবো কখন, ও আল্লাহ, আমি পারবো না। মানে ফেটে যেত, তার কলিজা ফেটে যেত। নজরুল তো একটা বিদ্রোহী কবিতা লিখেছেন। এই সময় যদি নজরুল জীবিত থাকতেন, 134টি বিদ্রোহী কবিতা তিনি লিখে ফেলতেন এই সময়টাতে। যাকে এই সংসদ দেখে এই সময়টাতে গত 17 মাসে যা ঘটছে, এটা হলো ফার্স্ট। মানে গত 17 মাসে যে একটার পর একটা আশ্চর্য ঘটনা বলছে, এই কথা বললে আমি আপনাকে 2 ঘন্টা বলতে পারবো। তো এমনই একটি আশ্চর্য ঘটনা হলো সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনে আমাদের কত রকম ভয় ছিল, ভীতি ছিল যে সংসদ নির্বাচন, হানা ভোট, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, তারপরে নির্বাচনের পরে 6 মাস পর্যন্ত এরা ডক্টর মোহাম্মদ ইউনূস, আলী রিয়াজের কথা মতো চলবে। তারপরে এরপরে তাদেরকে শপথ পড়ানো হবে কি হবে না, তারা সরকার গঠন করতে কি করতে পারবে না, এগুলো নিয়ে কিন্তু আমরা বিতর্ক করেছি, তাই না? কেউ পক্ষে বলেছে, কেউ বিপক্ষে বলেছে। কেউ বলছে না ইউনূস স্যার এটা করবেন না, আবার কেউ বলেছে না উনি করবেন, ইত্যাদিতে। অনেকে বলেছে ডক্টর ইউনূস 50 বছরের ম্যান্ডেট নিয়ে এসেছেন। রাইট, এই বিভিন্ন বিষয়গুলো বলেছে। আমরা এরকম চিন্তা করেছি। চিন্তা করতে করতে হঠাৎ করে দেখলাম যে আমাদের যে রাজনীতির আকাশে নক্ষত্র রূপে তারেক রহমান সাহেব আসলেন উল্কার বেগে। শুধু নক্ষত্র বলতে মানে একেবারে উল্কার বেগে, ঝড়ো বেগে। সেই উল্কাতে কোথায় গণফোরাম উড়ে গেল, কোথায় গোলাম মাওলা রনি উড়ে গেল, আমরা এখন ছাই না আমরা ভস্ম, আমরা এখন বুঝতে পারছি না টিল নাও। তো উল্কার আঘাত খুব, মানে যেখানে উল্কার আঘাত হয় তার আশেপাশে গর্ত হয়ে যায়। তো উনি এত ঝড়ের বেগে লন্ডন থেকে এসেছেন, আসার পরে এই আজকের দিন পর্যন্ত প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করে
যে কর্মকাণ্ড করছেন এই সব গতির মধ্যে একটা উল্কার গতি রয়েছে। সেই উল্কার গতিতে আমাদের দেখতে খুব ভালো লাগছে। আর উনি যেখানে যেখানে যাচ্ছেন সেখানে তছনছ হয়ে যাচ্ছে সব কিছু পজিটিভ অর্থে। মানে যারা আমরা একটু দুর্বল চিন্তা করি, নেগেটিভ চিন্তা করি, ওরে মরা, ওরে কাঁচা, ওরে অভুজ, ওরে গর্ধপ, দেখ 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 কীভাবে সময় প্রবাহিত হয়, কীভাবে উল্কা চলে। তো সেদিক থেকে আমরা এখনও সারপ্রাইজড। আমাদের আরও কয়েকদিন সময় নেবে পুরো জিনিসটা বুঝতে, নাম্বার ওয়ান। এখন আপনি যেটা জিজ্ঞাসা করছিলেন, যে দেখতে কেমন লাগছে, এই যে সংসদ হলো, দেখতে তো খুব ভালো লাগছে, ভীষণ রকম। মানে এখানে যেমন এরকম ভ্যারিয়েশন, বৈচিত্র্যময় সংসদ বাংলাদেশে আর কখনো আসেনি, কখনো আসবে না। এখানে আমির হামজা আছেন। তো আমির হামজা অসাধারণ ওয়াজ করেন, ভীষণ রকম ওয়াজ করেন, তিনি ওয়াজ করবেন। এখানে নাহিদ ইসলাম আছেন, এখানে জামাতে আমির আছেন, এখানে তারেক রহমান সাহেব আছেন, তার সাথে সাথে এক ঝাঁক তরুণ বৃদ্ধ, মানে যারা এত বৃদ্ধ তারা কাঁপা কাঁপা গলায় কথা বলবেন, আরবিও বলবেন। না আরবি বলবে এক বুড়ো, কিন্তু কিছু কিছু বুড়া, এমন বুড়া আসছে, একজনকে দেখলাম হুইল চেয়ারে ঠেলে নিয়ে আসছে। তো তিনি যখন বলবেন, মাননীয় স্পিকার তাকে বলবে যে আপনি বসে বসে বলেন, তখন তিনি বসে বসে কাঁপা কাঁপাই বলবেন, যে কাঁপা কাঁপা এভাবে বলবেন যে মাননীয় সংসদ সদস্য আমির হামজা সেই রাশ্মিকা মান্দানার যে চেহারার বর্ণনা করেছে, 100 সারা পৃথিবীর সুন্দরী 137টা রমণীর মধ্যে সবচেয়ে সেরা সুন্দরী তামিল নায়িকা রাশ্মিকা মান্দানা। মাননীয় স্পিকার, আমি দ্বিমত পোষণ করছি, আমার কাছে সেটা মনে হচ্ছে না। আমার কাছে প্রিয়াঙ্কা চোপড়া কি মনে হচ্ছে যে সেরা সুন্দরী। এবং এই অর্থে জামাতের এই নেতা, তার যে রুচি, তার যে বোধ, এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করছি। এই রুচি নিয়ে জাতীয় সংসদের সংসদ সদস্য হওয়া যায় না, এরকম কথা বলতে পারে, অস্বাভাবিক কোনো কিছু নয়। তো যাই হোক, এরকম নানা রকম আমরা কল্পনা করতে পারি। রাশ্মিকা মান্দানাকে মানে পছন্দ না করার তো কোনো কারণ নেই, তিনি তো অনেক জনপ্রিয় নায়িকা। না, এটা তো ওনার পছন্দ, তো উনি এটাকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা সুন্দরী বলেছেন। এখন যিনি বয়স্ক যে লোকটির কথা বললাম, তার বয়স তো 90 বছর, তখন তার দৃষ্টিতে তো মধুবালা, তার দৃষ্টিতে তো বৈজন্তীবালা। তো এখন বৈজন্তীবালা মধুবালাকে যে ভালোবাসে, সুচিত্রা সেনকে যে ভালোবাসে, তো সে যখন রাশ্মিকা মান্দানার কথা বলবে তার মেজাজ গরম হয়ে যাবে। তো এটা নিয়ে আপনি দেখেন যে অনেক মজার মজার ঘটনা সেখানে ঘটবে, নতুন তরুণ প্রজন্ম। এর বাইরে এখানে অনেক লোক আছেন যারা 2001 সন থেকে 2006 সন পর্যন্ত সেই জমানাতে সংসদ সদস্য ছিলেন, তার আগেও ছিলেন। তো তারা কি করতে পারেন আর কি পারেন আমরা তো সব কিছু জানি এবং আমরা সব কিছু দেখি। তো এই নতুন জমানাতে এসে তারা যদি তাদের অতীত কর্মকাণ্ডগুলোকে একটু নড়াচড়া করায়, হ্যাঁ, যে আরেকটু বেশি করে করে, তাহলে মোটামুটি অনেক ক্ষেত্রে একটা উল্কার গতি চলে আসবে আমাদের সমাজে। এমন গতি চলে আসবে, কারওয়ান বাজারের জিনিসপত্র সব গাবতলীতে চলে যাবে। গাবতলীর সব জিনিসপত্র সবগুলো এসে দেখবেন যে সায়দাবাদ চলে গেছে, সায়দাবাদের সব জিনিসপত্র নারায়ণগঞ্জ চলে গেছে। তো এরকম হবে, অনেক কিছু হবে, এখন বলা যাচ্ছে না। ইট ডিফারেন্স পরিবেশ পরিস্থিতি, অন্তত অধিবেশনের 1-2 অধিবেশন হলে আমরা বুঝতে পারবো যে অ্যাজ এ হোল কীভাবে যাচ্ছে সব কিছু। ধন্যবাদ আপনাকে জনাব সুব্রত চৌধুরী। আপনার কাছে একটু আসতে চাই, গতকাল তো নতুন মন্ত্রী পরিষদ শপথ নিয়েছেন, তার আগে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মন্ত্রী পরিষদ আজকে থেকে তারা হয়তো অফিস শুরু করবেন। 100 দিন যাবার আগে হয়তো অনেক কিছু বিচার বিশ্লেষণ করা সম্ভব হবে না। তারপর আপনার কাছ থেকে একটু জানতে চাই যে তাদের জন্য আসলে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। না, প্রথম কথা হচ্ছে জনাব তারেক রহমান অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এবং প্রবাদ জীবন ছেড়ে যে আসলো, মানে তারা অফিস শুরু করবেন, আসার পরে উনি যে ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটা আমরা বলি, অবশ্য ভূমিধস অনেকে বলতে চায় না, কেন ভূমিধস মানে অনেক ক্ষতি হয়ে যায়, এই জন্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেটা আসতে। তো এবং কিছুটা চমক তো আছেই মন্ত্রিসভা যেভাবে উনি সাজিয়েছেন। আরেকটা জিনিস লক্ষ্য করা গেল যে এটা দলের মধ্যেও শীর্ষ পর্যায়ে যারা নেতৃত্ব তারাও জানতো না শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে, এমনকি কারা মন্ত্রী হচ্ছে তাদের মধ্যে সেটাও জানার কোনো সুযোগ ছিল না। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে এটা হয়েছে, চমক রাখার জন্য। শেষ পর্যন্ত ওই যে আমরা যেটা বলি আর কি, যে বঙ্গভবন থেকে যে টেলিফোন পায়
সেই যায়। কিন্তু টেলিফোন ওই আওয়ামী লীগের সময় দুজন মোশাররফ ছিল, দুজনেই আবার ইঞ্জিনিয়ার, ফরিদপুরের মোশাররফ আর আমাদের চিটাগাংয়ের মোশাররফ। এখন মোশাররফ টেলিফোন দুজনেই অপেক্ষা করছে মোশাররফ, কিন্তু পরে দেখা গেল যে এটা ফরিদপুরের মোশাররফ, বুঝছেন না? তো এরকম অবশ্যই বের হয় নাই আর কি সবাই। এবং লাস্ট মোমেন্টে ওখানে গিয়েও অনেকে হতভম্ব হয়ে গেছে যে আমার নাম ডাকা হচ্ছে না কেন, হ্যাঁ, অপেক্ষা করছে সবাই। যাই হোক, দীর্ঘ প্রতীক্ষার পরে একটা মন্ত্রিসভা গঠন হলো। আমরা আশা করেছিলাম যে 30-এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে, কিন্তু শুরুটা তো অনেক কলেবরটা বৃদ্ধি হয়ে গেল। হ্যাঁ, তবে একটা ভালো কাজ করেছে যে এই বিএনপির সংসদ সদস্য দ্বারা তারা প্লট নেবে না, ডিউটি ফ্রি গাড়িটা নেবে না। হ্যাঁ, এটা খুব চমৎকার একটা ঘোষণা দিয়েছে। হ্যাঁ, এটা আশাব্যঞ্জক। তো এরকম আগামী দিনও আমরা কৃচ্ছ্রতা সাধনের ক্ষেত্রে তারা আরও অনেক বিষয়ে ভূমিকা রাখবে সকলেই। মানে এই যে ডিউটি ফ্রি গাড়ি, প্লট এগুলা না নিলে আসলে মানে কতটুকু ইতিবাচক? না, শুরুটা তো হবে। অনেক ইতিবাচক, অনেক ইতিবাচক। হ্যাঁ, উনি তো আরো ভালো জানবেন। এটা তো শুরুটা তো করা দরকার, তাহলে অন্যান্য বিষয়েও আমরা চেক অ্যান্ড ব্যালেন্স যে আমি মন্ত্রী হয়েছি বা প্রতিমন্ত্রী হয়েছি, তো আমার অসাধারণ ক্ষমতা, আমি সব ক্ষমতা প্রয়োগ করে দিলাম, জনগণ এগুলো করতে করতে জনবিচ্ছিন্ন হয়ে অতীতে যা হয়েছে আপনি তো জানেনই। ক্ষমতা এমন একটা জিনিস, যারা ওখানে বসে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, প্রধানমন্ত্রী তো হয়। হ্যাঁ, এইটা যেন না হয়। তারপরে ধরেন আমি তো বলেছি যে যারা পদবি আছে রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের, তারা যেন এই পদগুলি ছেড়ে দেয়, তা না হলে সরকার এবং দল একাকার হয়ে যাবে। অতীতে আমরা খুব এগুলো আমাদের চোখের সামনে খুব খারাপ দৃষ্টান্তগুলো আমরা দেখেছি। তো আমি শুরুতেই বলবো যে আপনারা দল এবং সরকারকে একাকার করবেন না, বিচ্ছিন্ন করে রাখেন, তাতে দলেরও লাভ হবে, দলেরও ভাবমূর্তি গত 18 মাসে কিছুটা তো ক্ষুণ্ণ হয়েছে। এবং অনেকেই বলে যে এইবার যে আমরা বিএনপিকে ভোটটা দিচ্ছি অনেক দুঃখ বেদনা চেপে দিচ্ছি, কারণ যে ধরনের ঘটনাগুলো ঘটেছে মানুষ কিন্তু সত্যিকার অর্থে কষ্ট পেয়েছে। যে 17 বছর পরে তাদের এই চেহারা আমাদের দেখার কথা না। যদিও 5-6 হাজার লোককে তারা পদচ্যুতি করেছে, আবার পদও ফিরিয়ে দিয়েছে, এগুলো তো রাজনীতির খেলার মধ্যে আছে। তো আমি আশা করব যে তারা অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে রাষ্ট্র পরিচালনা করবে, বিশেষ করে যিনি হেড অফ দি গভর্নমেন্ট জনাব তারেক রহমান। হ্যাঁ, আপনি আপনার অনেকেই বলছিল যে উনি আমাদের অতীতে যারা প্রধানমন্ত্রী হয়েছে তার থেকে একটু ম্যাচুরিটি বেশি, 60 বছর। সেই দিক থেকে বয়সের কারণে খালেদা জিয়া 46 বছরে প্রধানমন্ত্রী হয়েছে, হাসিনাও হয়তো ওই রকম ছিল। তো আশা করি আমরা আশাবাদী হইতে চাই, যা কথাবার্তা আপনি বলেছেন ফ্রম ডে 1, 25শে ডিসেম্বর যে বিশাল লক্ষ লক্ষ জনস্রোতে আপনাদের এই 300 ওইটা কি বলে জুলাই এক্সপ্রেস, হ্যাঁ, তো ওখানে যে বক্তব্য দিয়েছিলেন মানুষ খুবই আগ্রহ সহকারে আসছিল। এবং আচ্ছা, জনাব সুব্রত চৌধুরী, একটু জানতে চাই, আপনি তো বলছেন যে একটি চমক রাখা হয়েছিল যে শেষ পর্যন্ত কারা আসলে ফোন পাবেন, কারা মন্ত্রিত্বের স্বাদ পাবেন, কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের একজন ব্যক্তিকে পররাষ্ট্রের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া হলো। এটা তো এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বলেন, আমি তো মনে করি যে এইসব বিতর্কের মধ্যে না ঢুকলেই ভালো হইতো। বিএনপির কি লোকের অভাব আছে? কত লোক এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারত। আমির খসরুর নাম তো একেবারে মুখে মুখেই ছিল এবং বিগত বছরগুলোতে সে দায়িত্ব পালন করেছে, তাই না? ফরেন অ্যাফেয়ার্সের একজন সামনের কাতারের বিএনপি নেতা হিসেবে আমরা তাকে খুব ভালো করেছে সে। তো সেই জায়গায় যেহেতু খলিলুর রহমান সম্পর্কে বিএনপির মধ্যেই তো আমরা দেখেছি যে অনেক বড় গলায় বক্তব্য দেওয়া হয়েছে, তার পদত্যাগও কিন্তু চাওয়া হয়েছে, তখন চেয়েছি, আমরাও চেয়েছি, অনেকেই চেয়েছে। তো এটা না হলে হয়তো ভালো হইতো, কারণ এই শুরুটাতে যদি একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয় একজন বিতর্কিত লোকের মধ্যে পড়ে যায়, হয়তো তার অনেক মেধা থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আমি বলবো যে এইটাও একটু বিএনপির যে পররাষ্ট্র নীতি আছে সেটা তো সে ওইভাবে তো সেটা নাও করতে পারে। তার তো এমনি খুব মেধাবী ছাত্র, হয়তো অনেক তার অনেক জায়গায় তার মেধার স্বাক্ষর তিনি রেখেছেন, কিন্তু এখন বিএনপির সরকারের পররাষ্ট্রমন্ত্রী সে যদি বিএনপির রাজনীতিটাও না বুঝে, শহীদ প্রেসিডেন্ট
জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, এখন তারেক রহমান, এই ধারাবাহিকতা তো রাখতে হবে। তো এখন আমরা বলছি যে একটা মডারেট বিএনপি আমরা পেয়েছি। এটা তো জনাব মির্জা ফখরুল ইসলাম তো প্রায় বলেছে যে হ্যাঁ, তাই না, উদার গণতন্ত্রের বিজয় হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গায় তো আমরা মনে করি যে এরকম উদারপন্থী মনোভাব সম্পন্ন মানুষ সেখানে রাখতে পারতো তারা। হ্যাঁ, কারণ খুবই ইম্পর্টেন্ট এটা, বাংলাদেশের সাথে বৈশ্বিক সম্পর্ক কী হবে, এবং বৈশ্বিক সম্পর্কের সাথে অর্থনৈতিক বিষয়টা আছে। হ্যাঁ, শুধু রিলেশনশিপ তো রাখা না, সবসময় বলে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, মানে বাংলাদেশ জনগণের স্বার্থটা আগে। আপনারা স্লোগান ছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তা আমরাও তো অনেকেই বলেছিলাম যে ওয়াশিংটন নয়, পিকিং নয়, এইসব স্লোগানও তো জনগণের মধ্যে আছে। তাহলে তো আপনাকে সব কিছু ব্যালেন্স করে চলতে হবে। তো আশা করবো যে যাই হোক, যেটা হয়ে গেছে এটা তো আর এখন আমি বিতর্ক করতে চাই না। আমরা কিছুদিন দেখি না, এখন তো হানিমুন পিরিয়ড তো শুরু হলো আজকে থেকে। আপনাকে বলেছি যে অন্তত 100টা দিন আমরা দেখব, এবং 100 দিন পরে আমরা কিন্তু জবাবদিহি চাইবো এই সরকারের কাছে। আপনি তো বলেছেন যে সুশাসন দেবেন, আপনি অ্যাকাউন্টেবিলিটির কথা বলেছেন, জবাবদিহিতা, স্বচ্ছতার কথা বলেছেন। এই 3 শব্দ তো আপনি অনেক মিটিংয়ে বলেছেন, আমরা সেটা দেখতে চাই। জনগণের এটা প্রত্যাশা, আপনার সরকার এই সব পরিধির মধ্যে আপনাকে কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং সেই সুযোগটা আপনি দেবেন। অতীতের সরকার যেমন কথাবার্তা বললে অনেক, আমাদের রনি ভাই আছে, কত কষ্টের মধ্যে আমাদের চলতে হয়েছে। হ্যাঁ, ভয় ভীতি, কখন কি সন্ত্রাসী হামলায় আমরা পড়ে যাই, তারপরেও আমরা বলে গেছি। হ্যাঁ, আমরা কিন্তু অনেকেই কিন্তু কথা বলেছি, সত্য বলেছি। আমরা এখনো চাই যে বিএনপির আমলেও যেন আমরা কথা বলতে পারি। উদার গণতন্ত্র যেহেতু আপনি বলেছেন, আমরা সেইভাবেই রাষ্ট্রের মধ্যে থাকতে চাই। ধন্যবাদ আপনাকে জনাব গোলাম মাওলা রনি। একটু আসতে চাই, এই যে বিএনপির আদর্শ, বিএনপির রাজনীতি না বোঝা একজন ব্যক্তিকে পররাষ্ট্রের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে দেয়া হলো, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আপনার মত কি আসলে? আমার মত হলো সুব্রতা দা জ্ঞানী গুণী মানুষ, তো সে মূলত এইরকম একটা কূটনামি করে বিএনপিকে একটু ঝামেলায় ফেলতে চায়। তারেক রহমান সাহেবের সঙ্গে খলিলুর রহমান সাহেবের যে একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে, খলিলুর রহমান সাহেব যে ওয়ান অফ দ্য বিএনপির যাকে বলা হয় পাওয়ার পলিটিক্সের মাস্টার মাইন্ড, এটা মানে সুব্রত দা গোপন রাখতে চাচ্ছে। হ্যাঁ, গোপন রেখে সে যাকে বলে একটু ঘুডু ঘুডু করতে চাচ্ছে আর কি। কারণটা আমি আপনাকে বলি। বিএনপি, আপনার মনে আছে যে লতিফুর রহমান সাহেব যখন ক্ষমতায় এলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ঠিক সেই সময়টিতে লতিফুর রহমানের ওই সময়টিতে যে সূক্ষ্ম কারচুপি বা তার সময়ের সাথে যা কিছু হয়েছে, যেটা আওয়ামী লীগের কথা মতো, তার ফলে বিএনপি কিন্তু 2001 সালে ক্ষমতায় এসেছিল। মনে আছে কিনা আপনার? ঠিক সেই সময়টাতে লতিফুর রহমান সাহেবের ভাইরা ছিলেন খলিলুর রহমান, আর লতিফুর রহমানের প্রাইভেট সেক্রেটারি অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি ছিলেন এই খলিলুর রহমান। তো কাজেই ওই যে 2001 সনে বিএনপি যে সফলতা, ক্ষমতায় আসা, তার জন্য যদি প্রশাসনের একজন ব্যক্তির প্রতি সে জীবিত কৃতজ্ঞতা প্রকাশ করে, দ্যাট শুড বি খলিলুর রহমান। কেন লতিফুর রহমান তো মারা গেছেন, আদারওয়াইজ লতিফুর রহমানকে উনি ধন্যবাদ জানাতেন। যেহেতু তিনি মারা গেছেন, তার ভাইরা, তার সেক্রেটারি, তাকে দেখে তারেক রহমান সাহেবের একটা আবেগ আসবে, ভালোবাসা আসবে, শ্রদ্ধা আসবে। এটা সুব্রত দা জানে, কিন্তু ইচ্ছা করে এই জিনিসটা উনি গোপন রেখেছেন, মূলত এই কারণেই। তো সেদিক থেকে বিএনপি একটা কৃতজ্ঞ দল, তাকে যারা উপকার করেছে, এমনকি অনেক আগে 75-76 সনে যারা উপকার করেছে তাদেরকেও কিন্তু দেখেন তারেক রহমান সাহেব এইবার যে মন্ত্রিপরিষদ গঠন করেছেন, সবাইকে তিনি খুশি করেছেন। এমন কোনো মানুষ নাই, টকশোতে যারা কথা বলেছেন, ডক্টর জাহেদকে নিয়েছে, তাকে উপদেষ্টা পদে, হ্যাঁ, প্রতিমন্ত্রী। তারপরে ওনার ওই লন্ডনে ওনার সাথে যারা দীর্ঘদিন কষ্ট করেছেন, সে মাহাদি থেকে শুরু করে যারা আছেন তাদেরকে প্রোভাইড করেছেন। এখানে নুরু, ববি হাজ্জাজ থেকে শুরু করে সবাইকে তিনি মানে আশ্রয় দিয়েছেন। এত উদার মানে প্রধানমন্ত্রী, এত অ্যাকোমোডেটেড প্রধানমন্ত্রী। আমরা তো শেখ হাসিনা আসলে একটা কৃপণ ছিলেন, ভীষণ রকম কৃপণ ছিলেন। তিনি প্রথমে একটা ছোট মানে একটা ক্যাবিনেট করেছিলেন, করে আবার সব মানুষকে একটা টেনশনের মধ্যে রাখছিলেন যে মন্ত্রী বানাবো, দৌড় দাও দৌড় দাও। তারেক রহমান সাহেব এই ব্যাড গেমটা খেলেননি। তিনি একটা বড় মন্ত্রী পরিষদ করে তিনার হাতে যা আছে সব দিয়েছেন। মানে উদারতা কি একটু বেশি দেখানো হয়ে গেল? না, এটা আসলে উনি তো কার ছেলে,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে। তো ওনার যে উদারতা, ওনার যে সিংহ হৃদয়, মানুষকে দেওয়ার যে ক্ষমতা, এটা তো শেখ হাসিনা, খালেদা জিয়া বা জিয়াউর রহমান সাহেব এমনকি বঙ্গবন্ধুর মতো হবে না। মানে যাকে আগে রাজপুত্র বলা হতো 2001 সনে, আর সে রাজপুত্র থেকে এখন নাও হি বিকাম দ্য কিং। তো এখন আপনি যে লোক জন্ম নিয়েছে রাজপুত্র রূপে, সোনার চামচ মুখে, আপনি তার কাছ থেকে ফকিরি আচরণ আশা করতে পারেন বলেন? আপনি আমাদের দেশে দেখবেন যে অনেক পিতামাতা করে কি, ছেলে মেয়েদের সঙ্গে 10টা চকলেট আনে, এনে পকেটে একটা বের করে দেয়, ছেলেদেরকে বলো বের করো, দৌড় দাও, গান গাও, কবিতা বলো, তারপর একটা একটা করে দেয়। এগুলো দেখবেন যে বেশিরভাগ পিতামাতা গরিব মানুষ, অল্প কিছু টাকা, নতুন হয়েছে, মন ছোট, নিজের ছেলে মেয়েদের সাথে এরকম ফাজলামো করে। আর যারা ধরেন ভালো বাবা মা, তারা করে কি, 1 বস্তা টাকা, 1 বস্তা চকলেট এনেই ছেলে মেয়ের সামনে বস্তাটা খুলে দেয়। ছেলে মেয়ে এইটা নেয়, ওইটা নেয়, এটা কামড় দেয়, ওইটা ফেলে দেয়, এটা ফেলে দেয়। বাবা মা বলে যে দেখো, রাজার মতো একটা ভাবসা। এখন এই তারেক রহমান সাহেবের যেটা আসছে, যে তার হাতে দেওয়ার মতো যা ছিল সব তিনি দিয়ে দিয়েছেন, কাউকে তিনি হতাশ করেননি। কিছু লোক আছে, দলের যারা লোকজন আছে, সিনিয়র যারা লোকজন আছে, এদেরকে উনি দেননি, এটা উনি ইচ্ছা করে দিয়েছেন, ইচ্ছা করে দেননি। এখানে কোনো মূল ব্যাপার হলে এই লোকগুলোকে তার পছন্দ হয়নি। ওই লোকগুলো বিভিন্ন সময়, মানে তারেক রহমান সাহেব তো রাজপুত্র হিসেবে, ভবিষ্যৎ রাজা হিসেবে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার যে প্রাপ্য রেসপেক্টটা ছিল, সেই উনি বিদেশে যাওয়ার পর থেকে দলের অনেক লোক তাকে নিয়ে টিটকারি করেছে আকার ইঙ্গিতে। তো এই খবরগুলো তার কাছে গেছে, ফলে সেই লোকগুলোকে তিনি মন্ত্রিত্ব দিতে পারেন না, হতে পারে না। এর চেয়েতে এটা হয় না। আমি একটা লোকের মন্ত্রী দিলাম, সে আমার পাশে বসে রইল, তারা দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়, আমার কোনো কিছু লিখতে ইচ্ছা করে না, বলতে ইচ্ছা করে না। তো এরকম বিএনপির অনেক লোক আছেন আমাদের দৃষ্টিতে, একেবারে সিনিয়র টপ পর্যায়ের যারা বিএনপির টপ পর্যায়ের সবাই দেখেছি, তাদেরকেও কিন্তু মন্ত্রিসভায় জায়গা দেয়। হ্যাঁ, এরা সবাই, মানে এরা সবাই এই তরুণ নেতৃত্ব তারেক রহমান সাহেবের প্রতি যে ডিউ রেসপেক্ট, এটা দেখাননি। এই যেমন আগে একটা শামসুর মোবিন চৌধুরী, তো এখন শামসুর মোবিন চৌধুরী উনি কথায় কথায় তারেক রহমানকে সবার সামনে তুমি তুমি করে বলতেন। আরে ফাজলামোর তার সীমা, সবাই বলছেন জীবিত আছে না মারা গেছে, আই ডোন্ট নো, জীবিত আছে। যাক, তো উনি হোক মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু, মানে যে উনি জেলে আছেন, উনি জেলে আছে, তো উনি এটার সাথে যাকে বলে হয় জিয়াউর রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ ছিলেন, সব ছিলেন। তারেক রহমান সাহেবকে ছোট দেখেছেন, ভালো কথা, কিন্তু এখন তারেক রহমান সাহেব বড় হয়েছেন, ম্যাচিউরড হয়েছেন, তো তাকে তো সে সম্মানটা দিতে হবে। তা না করে সমস্যা, এই তারেক আসো, এটা করো, এটা করো। তো এই লোকের কেন তিনি মন্ত্রিত্ব দিতে যাবেন বলেন? দেখুন, দলের মধ্যে অনেক কিছু আছে। উনি দাতা, উনি দিচ্ছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওনার সম্মান, ওনার ইজ্জত, ওনার মন মানসিকতা দিতে হবে। উনি ক্যাবিনেটে বসবেন, সব লোক তাকে ঘিরে বসবে, যাদের কথা শুনলে, যাদের চেহারা দেখলে তার ভালো লাগবে, যাদেরকে দেখলে তার ভিতরে একটা ইনোভেটিভ পাওয়ার আসবে, যাকে দেখলে তার কাজ করতে ইচ্ছা করবে, যাদের পবিত্র জবানের ভাষা শুনলে তার ভিতরে একটা ইন্সপিরেশন আসবে। মানে আমরা তো এরকম দেখেছি যে শেখ হাসিনা সরকারের সংসদ, মানে তার আশেপাশে এমন লোকজন ছিলেন যারা তোষামত করতেন, গান গেয়ে শোনাতেন, মানে এমন একটি হ্যাঁ, এই কারণে তো তিনি 15 বছর থাকতে পেরেছেন। এখন উনি যদি গান গাওয়া শুনছেন, এটা কিন্তু ওনার জায়গাতে যদি আপনি তুফাইল সাহেবকে রাখতেন, তুফাইল সাহেব তার সমালোচনা করতো, সুরজিৎ বাবুকে রাখতেন, সমালোচনা করতো, উনি বিশ্বাস করেন 15 বছর ক্ষমতায় থাকতে পারতেন না, 15 বছর থাকতে পারতেন না, শেখ হাসিনা আয়ু কমে যাইতো। তো এখন রাজারা দেখেন, এই যে বড় বড় রাজারা, যে আপনারা তো মোল্লা দৌপেয়াজার নাম শুনছেন না? আমি মোল্লা দৌপেয়াজা ছিল সভাকবি, খুব রসিক মানুষ ছিলেন, সম্রাট আকবরের রাজদরবারের নবরত্নের একজন। আরেকজন ছিলেন হলো ফৈজি টোডরমল দোপেয়াজা, আরেকজন হিন্দু ছিল, এক ভদ্রলোক ছিলেন, আমার নামটা মনে আসতেছে না, খুব কৌতুক করতেন। এখন সবচেয়ে যে বড় ভাঁড়, তাকে বলা হয়তো গ্রেটেস্ট ভাঁড়, গোপাল ভাঁড়ের চাইতে 1 কোটি গোপাল ভাঁড়ের চাইতে বিখ্যাত, সে আমার নামটা মনে আসতেছে না ভদ্রলোক। তো ফতেপুর সিকরি, আমি আসবো, আচ্ছা 1 মিনিট, সেই ফতেপুর সিকরির আকবরের পাশের রুমে মানে তাকে জায়গা করে দেওয়া হয়েছিল, আমি ওখানে গিয়ে দেখে আসছি। তো কাজেই রাজা যিনি হবেন তার শান্তি হলো বড় কথা, রাজার নীতি হলো রাজনীতি। এখানে তারেক রহমান সাহেবের ইচ্ছা, তার ভালো লাগা, তার ভালোবাসার উপরই আমাদের দেশের ভাগ্য নির্ভর করে। তার হাতে এখন গাড়ির স্টিয়ারিং, আপনি পিছন থেকে একটা বাজে কথা বললেন, একেবারে গাড়ি সহ খাদের মধ্যে ঢুকাই দেবেন, সব মিলে মরা লাগবে। আর যদি আপনি তাকে ভালো কথা বলেন, তাহলে দেখা যাচ্ছে গাড়িটা এমন জোরে চালাবে, বাংলাদেশে একেবারে সিঙ্গাপুরে নিয়ে যাবে। তো আপনি কী চান? সিঙ্গাপুরে যেতে চান। তো এই জন্য
তার যে মন্ত্রী পরিষদ যা কিছু আছে তিনি তার মতো করে সাজিয়েছেন। আমরা শুধু বলবো এটা নিয়ে কথা বলা যাবে না। আমরা না বলবো আমরা বলবো মারহাবা মারহাবা শাহালা আহলান ওয়া শাহালান। হ্যাঁ, আপনি যা কিছু করেছেন চমৎকার করেছেন, আল্লাহ আপনার প্রতি রহমত বরকত দান করুক। সামনে মাহে রমজান আসছে, আমি আপনার জন্য অতিরিক্ত দুটো মানে নফল রোজা রাখবো, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। এগুলো শুনলে উনি কাজে শান্তি পাবেন। আজকে আমরা যেটা খবর পেয়েছি বা দেখেছি যে উনি ফজরের নামাজ পড়ে রাস্তা ঝাড়ু কিন্তু দিয়েছেন। এটা উনি দেননি, ওটা দিয়েছেন জামাতের আমির। যে পরিষ্কার পরিচ্ছন্নতা জামাতের আমির করেছেন, জামাতের আমির করেছেন, তারেক রহমান সাহেব করেননি। তো জামাত মানে এটি দিয়ে তো আমরা ইতিবাচকতা আমরা যাচ্ছি। আপনি সবার সাথে সবাই পাল্লা দিচ্ছে। তো জামাতের আমির সাহেব যেভাবে কাজ করছেন, তারেক রহমান সাহেব তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে ক্ষমতা নেবার পরে ফজরের নামাজ পড়ে উনি দেশ গঠনের কাজে লেগে যাবেন যদি ক্ষমতায় আসতে পারতেন, এমন একটি ঘোষণা তিনি দিয়েছেন। যদিও ক্ষমতায় আসেনি, কিন্তু তিনি তার কথা রেখেছেন। সে তো ওই এলাকা করছে, এবং তিনি যদি প্রধানমন্ত্রী হতেন হয়তো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রমনা পার্ক, তারপর শেষে সংসদ ভবন, এই এলাকাতে হাজার হাজার জামাতের কর্মী, মহিলা কর্মী তারা একসাথে ঝাড়ু দিতে যেতেন। হয়তো সুব্রত দাকেও ডাকতেন, আমিও যাইতাম। এটা একটা অন্যরকমের ওয়ার্ক। সবাইকে তাহলে ফজরের সময় জেগে থাকতে হতো। ফজরের সময় জেগে থাকতে, এটা শরীরের জন্য ভালো। তো আমি আসবো আপনার কাছে, জনাব সুব্রত চৌধুরী, একটু আসতে চাই। এই যে গণভোট নিয়ে যে এত আলোচনা হলো, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, কিন্তু এই গণভোটের ফলাফল নিয়ে হাইকোর্টে রিট করতে হলো কেন? এর নেপথ্যে আসলে বড় বিতর্কের মধ্যে ঢুকে গেলেন। প্রথমত কথা হচ্ছে আমাদের যে এক্সিস্টিং সংবিধান, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 106 রেফারেন্ডাম নিয়ে আমরা রেফারেন্স নিয়ে শপথ করালাম, এই সংবিধানের আওতায় তো করালাম, তাহলে এই সংবিধান মেনেই আমরা গেলাম। এটা তো বিপ্লবী সরকার না, তাই না? তো এই সংবিধানের মধ্যে গণভোটটা নাই, এটা শেখ হাসিনা ওটা বাতিল করে দিয়েছিল। আর যেটুকুন 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা যেটুকুন ফেরত পেয়েছি রায়ের মাধ্যমে হাইকোর্ট থেকে, সেটা কিন্তু এখনও কার্যকর হয় নাই। তার আবার কিছু কিছু পার্ট অ্যাপিলেট ডিভিশনে আছে। তার মানে শেখ হাসিনা যে সংবিধান রেখে গেছিল সেই সংবিধানের মধ্যেই আমরা এখনও আছি, এটা একটা। তারপরে আপনার যে এটা জারি করেছে সংবিধান অর্ডিন্যান্স না, কনস্টিটিউশনাল ইয়ে দিয়ে যে উনি এইসব কর্মকাণ্ড করলো, সেটা নিয়ে অনেক দ্বিমত আছে। এই ধরনের কনস্টিটিউশনাল অর্ডার দেওয়া যায় কি না, এগুলো ভবিষ্যতে যখন কোর্টে চ্যালেঞ্জ হবে হয়তো আমরা দেখব। তার মধ্যে হ্যাঁ না ভোটটা যেভাবে হয়েছে, নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল সেগুলোর কোনো আলাদাভাবে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া গেল। আমাদের তো অনেক নোট অফ ডিসেন্ট ছিল, তার মধ্যে 4টে দফা দিয়ে উনি করে ফেললেন। তো এখন যেহেতু সবাই চাচ্ছিল নির্বাচনটা হওয়া দরকার, এগুলো নিয়ে যেন কোনো বিতর্ক না হয়। অনেকেই সন্দেহপ্রবণ ছিল, আমরাও বলেছিলাম যে হবে কিনা, গত বছর 18 ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয়ে যাক। সেনাপ্রধানও তো এরকম একটা কথা বলেছিল। যাই হোক, লন্ডনের বৈঠকের পরে আমরা আশ্বস্ত হলাম যে এই নির্বাচনটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে। ইউনূস সাহেব শেষ পর্যন্ত তার কথাটা রেখেছে। টোটাল সরকার এবং নির্বাচন কমিশনও যথেষ্ট ভালো নির্বাচন একটা করেছে, স্বস্তিমূলক নির্বাচন। পুরোপুরি বলবো না যে শতাব্দীর সেরা নির্বাচন, তবে স্বস্তিদায়ক একটা নির্বাচন, অতীতের তুলনায় একেবারে ভালো একটি নির্বাচন। এখন আপনি যে কথাটা বলতেছেন যে গণভোটের বিষয়ে এই ধরনের বিতর্ক কিন্তু থাকবে, সাংবিধানিক বিতর্ক এটা থাকবে। এটা শেষ পর্যন্ত কোর্টে হয়তো গড়াবে। তবে ইমিডিয়েট যেটা চ্যালেঞ্জ হয়েছে, আমি মনে করি না এই মুহূর্তে এটার উপর কোর্ট কোনো ধরনের নেতিবাচক কোনো, কারণ তাহলে তো সরকারের সমস্যা। একটা সরকার আসলো মাত্র কাজ করতে তো দিতে হবে। আপনি যদি শেখ হাসিনার মতো সব কিছু কোর্টে নিয়ে যান আর ওখান থেকে নানা রকম নির্দেশনা আসেন, তাহলে ওইটা তো জনবিচ্ছিন্ন সরকার তো ওই কারণে হয়ে গেল। আপনি জনগণের সাথে থেকে জনগণের অভিপ্রায় অনুযায়ী দেশটা চালান। আপনি যদি কোর্টের অভিপ্রায় দিয়ে সব কিছুর মধ্যে নিয়ে আসেন, এটা তো হয় না। তারপরে দেখেন, আমরা তো এই সংবিধানে আগে যে বিষয়টা ছিল যে এক সময়ে পাকিস্তানের আমলে যে মামলাটা হয়েছিল, সেখানে বলা হয়েছিল সর্বোচ্চ আইন হচ্ছে সামরিক আইন। আমরা কিন্তু বাংলাদেশ সেটা গ্রহণ করি নাই। আমরা ওই 5th অ্যামেন্ডমেন্ট 7th অ্যামেন্ডমেন্টের যে রায়গুলোতে বলেছে, আমরা বলেছে সংবিধানেই সর্বোচ্চ আইন।
হ্যাঁ, পার্লামেন্টের সর্বোচ্চ আইন পার্লামেন্টের মাধ্যমে। তো আমরা কিন্তু পাকিস্তানি যে রাজনীতি, সেই রাজনীতি থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি। সুতরাং এখানে সংসদ হচ্ছে সার্বভৌম। আপনি সংসদকে কোনোভাবে তার ক্ষমতাকে সীমিত করতে পারবেন না। আমরা বলি না যে মেয়েকে ছেলে ছাড়া, ছেলেকে মেয়ে ছাড়া এই পার্লামেন্ট সব কিছু করতে পারবে। তো আমার মনে হয় এই মুহূর্তে বিএনপি যে স্ট্যান্ড, তারা তো বলে নাই যে আমরা হ্যাঁ না ভোট গণভোট এটাকে উড়িয়ে দেবো, সেটা বলে না। বলতে যে আমরা সংবিধানের মধ্যে আগে নিয়ে আসি বিষয়গুলো, যেগুলো অপূর্ণতা আছে, তারপরে আমরা এইসব বিষয়ে যাব। এবং জুলাই সনদের ব্যাপারেও আমরা আন্তরিক, আমরা অবশ্যই কালকেও বলেছে অক্ষরে অক্ষরে হ্যাঁ সেটা আমরা পালন পালন করব। সুতরাং এই ব্যাপারে সন্দেহ প্রবণ হয়ে আর লাভ নাই। ইউনূস সাহেব তো চলে গেছে, অনেক সন্দেহ আমরা তার উপর ছেড়ে দিয়েছি, অনেক সমালোচনা করেছি। ডক্টর ইউনূস সাহেবের 557 দিনের মূল্যায়নে আমি আপনার কাছে আসবো, যে আপনি কিভাবে মূল্যায়ন করবেন। তার আগে আমি জনাব গোলাম মাওলা রনি আপনার কাছে আসতে চাই। আপনি তো বলেছেন যে গতকাল সংসদের অনেক অদ্ভুত ঘটনা আপনি দেখেছেন। এর মধ্যে কি এটি একটি যে জার্সি পরে কিন্তু একজন শপথ নিয়েছেন এবং তার বুকে লেখা ছিল ইংলিশ? এটা হতে পারে, মানে হয় কি, মানুষ যখন খুব আনন্দিত হয় না, আর্কিমিডিস তো আনন্দের কাপড়ই খুলে ফেলছিল। মানে সে ওই রাজার দরবারে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, বিজ্ঞানী আর্কিমিডিস। তো সে অনেক দিন চৌবাসায় বসে বসে গোসল করতেছিল আর চিন্তা করতেছিল কি হয় কি হয় কি হয়। তো হঠাৎ করে যখন সে আবিষ্কার করে ফেললো, ওই চৌবাসা থেকে একটা দৌড় দিয়ে উলঙ্গ হয়ে সে রাজদরবারে উপস্থিত হলো। তা মানুষের জীবনে যখন প্রাপ্তির আনন্দটা খুব বেশি হয়, তখন মানুষ পোশাক আশাক নিয়ে চিন্তা ভাবনা করে না। না, যেহেতু সংসদে যাবার যোগ্যতা হয়েছে, একটু ফর্মাল হয়ে যাবার কি দরকার, সে আনন্দ পেয়েছে। জীবনে হয়তো যে জীবনে প্রথম প্রধানমন্ত্রী, প্রধান সংসদ সদস্য, আমি জানি না হুইজি, হ্যাঁ, তো সে প্রথম হয়েছে, এমপি হয়েছে, বয়স অল্প, তারুণ্য, তো সে সেখানে তার মতো যেতেই পারে। তো সে যদি সেটা না পরে আর একটু অদ্ভুত, সে যদি ধরেন ব্যাটম্যানের পোশাক পরতো, সে যদি সেই স্পাইডারম্যানের পোশাক পরতো, আপনি কী বলতেন? বলতে আমার ইচ্ছা, আপনি কিছু বলতে পারতেন। তো এর কোনো অসুবিধা নেই, সেটা পড়ছে। এরকম অনেকে যে অনেক যেমন পাজামা পরে গেছে, কেউ পাঞ্জাবি পরে গেছে। পোশাক আশাকের একটা স্বাধীনতা সবারই থাকা যদি উচিত। আপনার সংসদে যাওয়ার সুযোগ হতো বা আপনি যদি যেতেন, তাহলে আপনার পাশে এমন একজন স্পাইডারম্যানের পোশাক পরে বসে আছে, সেটা আপনি কিভাবে দেখতেন? আমি তো তারে জড়াই ধরতাম, চুমা দিতাম, আদর করতাম, আমার ভালো লাগতো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার মানে বিশেষ করে হাসনাত তো আমার ছেলের বয়সী। আমার ছেলেটা মানে আমার ছেলে 3-4 বছরের ছোটো হবে হাসনাত। তা আমার এখনও মনে আছে, আমার ছেলে মানে একবার আমাকে বায়না ধরলো যে আমাকে একটা স্পাইডারম্যানের পোশাক পরে দাও। তা আমি ওদেরকে কিনে দিলাম স্ট্যান্ড প্লাজাতে নিয়ে, সে ওইটা পরে ঘুরলো। আমাকে এত ভালো লাগছিল, ওকে আমি 3-4 বার কোলে নিছি স্পাইডারম্যানের অবস্থায়, সে লাফালাফি করতেছে স্পাইডারম্যানের অবস্থাতে। তো একটা হয় কি, প্রত্যেকটা বয়সেরই একটা তারুণ্য আছে। আপনি যেটাকে দেখতেছেন আপনার মতো করে, কিন্তু ওই দিন ওই পোশাকটা মনে হয়েছে ওর কাছে দুনিয়ার সেরা পোশাক। ওর মধ্যে ও একটা মেসেজ দিতে চেয়েছে। এখন আমার 60 বছর বয়স, সুব্রতদার কত বয়স? 70+। তো 70 বছর বয়সে বসে উনি যে চিন্তা করবেন, 60 বছর বয়সে আমি যে চিন্তা করবো, সেটা মানে ওই স্পাইডারম্যান বা ওই যে ইংলিশ জার্সি পরে আসছে, তার কাছ থেকে সেটা আশা করা যায় না। ওর মতো ও দেখবেন আবার সংসদও আঙ্গুল ঝুলে ঝুলে এমন কথা বলবে। আমার কাছে মনে হচ্ছে হাসনাত আবদুল্লাহই এই পুরো পার্লামেন্টটিকে সে যাকে বলা হয় প্রাণবন্ত করে রাখবে। সে রাজপথে যেভাবে মানে বুক উঁচু করে, সিনা উঁচু করে, ঘাড় বাঁকা করে, সে আঙ্গুল উঁচু করে যেভাবে বলেছে, ওর যদি ওই সাহসটা থাকে, থাকার পরে সে যদি সালাউদ্দিন সাহেবকে, স্বরাষ্ট্রমন্ত্রী যে থাকবে বা অন্যান্য যে সমস্ত লোকজন দেখবেন খুব রাগী লোকজন আছে, বাইরে খুব মানে এই অল্প সময়ের মধ্যে এরে লাথি দেয়, ওরে লাথি দেয়, বিভিন্ন কথাবার্তা বলে, অনেক লোক পাওয়ারফুল হয়ে গেছে। তো এদেরকে আসলে শান্টিং দেওয়ার জন্য পার্লামেন্টে হাসনাত আবদুল্লাহের মতো লোক দরকার। সে তো, আমি তো মনে করি যে সংসদ ঠিক রাখার জন্য হাসনাত আবদুল্লাহকে যদি ওই যে গ্ল্যাডিয়েটর সিনেমার যে নায়ক ছিল রাসেল ক্রো, ওই রাসেল ক্রোর মতো পোশাক পরে পার্লামেন্টে পাঠাতে হয়, আমি তাতেও রাজি। ও ঘোড়ায় করে যাক, ঘোড়ায় করে গিয়ে সে ওখানে বসে ওখানকার যারা দুর্নীতিবাজ আছেন তাদেরকে এই তলোয়ার উঁচিয়ে সে কথা বলুক। হ্যাঁ, তবুও দেশ শান্তি থাকুক এবং দুর্নীতিবাজরা একজন হাসনাত আবদুল্লাহকে ভয় পাক, এটা আমি চাই। ধন্যবাদ আপনাকে। জনাব সুব্রত চৌধুরী, আপনিও কি গোলাম মাওলা রনির সাথে একমত হবেন কিনা? না, উনি তো ওইসব চ্যাপ্টার ক্লোজ করে এখন আমাদের সাথে আসছে। উনি তো পার্লামেন্টে বহুদিন তার বক্তব্য আমরাও দেখেছি, তার প্রাণবন্ত সে বক্তব্য। এইটা আমার মনে হয় উনি এই পার্লামেন্ট থেকে
খুব বেশি কিছু আশা করছেন না। এটা ভাইব্রেন্ট হবে আশা করেছিলাম, কিন্তু এখানে ঝগড়াঝাটি হবে আর কি। কারণ জামাত তো শুরু থেকেই তো একটা, যদিও তারেক রহমান সাহেব খুব উঁচু মনের পরিচয় দিয়েছে গণতান্ত্রিক সংস্কৃতিতে, এটা কিন্তু অতীতে সৌহার্দের ছিল একটা না। পরিচয় দেওয়া হয়েছে। যারা বিজিত হয় তারা, যারা জয়ী হয় তাদের কাছে যায় শুভেচ্ছা জানাইতে। এটা অবশ্য আমরা গ্রাম অঞ্চলে দেখেছি। হ্যাঁ, যিনি এমপি হয়েছেন তিনি ছুটে গেছেন যিনি পরাজিত হয়েছেন। আর এখানে আমরা উল্টাটা দেখলাম, জাতীয় পর্যায়ে উনি সবার বাসায় বাসায় গিয়ে সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা করে। মানে সংসদে এই যে যেটা কিন্তু গোলাম মাওলা রনি তার যেটা আগের বলছেন দিন যে, দেখেন তারা রাজপথে মিছিল করলো। হাসনাতের মতো লোকজন দরকার আছে সংসদে, না, সেটা সবাইকে অবশ্যই, সেটা তো আমরা শায়েস্তা করার জন্য। এমন একটা কথা রমিন বলছেন। ফারহানা তখন যদি বলে যে সবাই রাজুতে রাজুতে যাবে, এখন না, এখন আর ওইসব বলার সময় নাই। যা বলতে হবে আপনার পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজে বলতে হবে, তাই না? পার্লামেন্টের কতগুলো রীতিনীতি আছে, রুলস আছে, আপনি যা খুশি ওখানে গিয়ে করলে তো হবে না। তাহলে তো তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ভালো পার্লামেন্টে কিন্তু নিয়োগ ছিল, সুরঞ্জিত বাবু ছিল, অ্যান্ড সো অন, অনেকেই ভালো ভালো পার্লামেন্টে বাংলাদেশে আমরা দেখেছি। তো আশা করি তারা সেভাবে ইন্টেলেকচুয়ালিটিটা তো থাকতে হবে, শুধু শাউটিং করলে তো হবে না। তো আশা করি একটা এই পার্লামেন্টটা ভালো হোক। কিন্তু জামাত যে প্রথম দিনে এই নির্বাচনের বিরুদ্ধে যে ওরা মাঠে নেমে গেল, বিভিন্ন জায়গায় কারচুপি অনিয়মের কথা বলেছে, সেখানে একটা রাজপথে যেসব স্লোগান টোগান দিয়েছে, তার সাথে তো এরাও আছে, এনসিপিও আছে। তারপরে বলল যে আমরা শপথ নেব না, এইসব কথা বলা হচ্ছে। এমন কথা বলেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন যে মোদি আসলে, মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি আসেন তাহলে তিনি আসবেন না। মানে যারা নতুন বাংলাদেশের নতুন রাজনীতিতে নতুন ব্যবস্থার কথা বলেছে, বা যারা অগ্রভাগে ছিল 24শে জুলাই আন্দোলনে, তারা এখনো সনাতনী ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সব রকমের কথাবার্তা বলতেছে, ইনক্লুডিং জামাতে ইসলামী। এটা তো একেবারে হতাশাব্যঞ্জক। আমরা চেয়েছি যে তোমরা যে আন্দোলনের সফলতা এনে দিয়েছো শেষ মুহূর্তে এসে, তো সেই জায়গায় যদি তোমরা থাকতা ভ্যানগার্ড হিসাবে, তো সারা বাংলাদেশের মানুষ তো তোমাদেরকে হিরো হিসাবে তো যুগ যুগ ধরে আমরা 52 ভাষা আন্দোলনে যারা ছিল তাদের কথা বলি না, এত বছর পরও তো তাদেরকে স্মরণ করি। তো সেই জায়গাটা তারা অনেকটা মিস করে ফেলেছে। মানে আমরা কি তাহলে দিন যত গড়াবে তাদেরকে ভুলে যেতে বসবো কিনা? মানে জাতি না, তাদের আচরণটা একটা বিরাট ব্যাপার। উনি যেমন বললেন যে কথায় কথায় লাঠি দেওয়া, কথায় কথায় ওরে ডুবিয়ে দেওয়া, এইসব কথা অনেকের আচরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এটা হলে পরে কিন্তু খুব তাদের রাজনৈতিক জীবনের জন্য এটা একটা কালো অধ্যায় হয়ে যাবে। তো আশা করি যে মন্দের ভালো। হ্যাঁ, এখন জামাত তো প্রায় 67-68টা আসন পেয়েছে, সঙ্গে আবার এনসিপিও আছে। তার মধ্যে আবার চিফ হুইপ করে দিয়েছে নাহিদ সাহেবরে, ও তো আরেক সিরিয়াস ব্যাপার। তো কি হবে, চরমনের পীর সাহেব আছে, চরমনের পীর সাহেব তো আছে, একটা সিট আছে, একটা সিট আছে, না মেইন পিন না, একজন আছে। যাই হোক, তো শুরুটা হোক, পার্লামেন্টের অধিবেশনটা শুরু হোক, আমরা তখন বুঝবো যে তাদের রাজনৈতিক স্ট্যান্ডগুলো কি পর্যায়ে আছে, নাকি আগের মতোই ওয়ার্কআউট হবে, পার্লামেন্টে যাওয়া বিরত রাখবে, তারপরে কোনো একটা সিরিয়াস ম্যাটারে তারা আলোচনায় অংশগ্রহণ করবে না, এগুলো না। আমরা চাচ্ছি যে আলোচনা হোক, সমালোচনা হোক, তুলোধনা আলোচনা হোক, পার্লামেন্টের সিস্টেমের মধ্যে যেটা হয় গঠনমূলক আলোচনা। তাইলে জাতি আগামী দিনে যে আমরা একটা উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করছি পার্লামেন্টের ডেমোক্রেসিতে, সেটা বাস্তবায়িত হওয়ার কিন্তু এইটাই সময়। এই সুযোগটা যেন আমরা হাতছাড়া না করি। ধন্যবাদ আপনাকে জনাব গোলাম মাওলা রনি। একটু আসতে চাই আপনার কাছে, এই যে অন্তর্বর্তী সরকারের 557 দিন অতিক্রম করেছে, কিন্তু আমরা দেখেছি যে তার আগে একজন উপদেষ্টা গোপনে দেশ ছেড়েছেন। মানে যদি দেশের স্বার্থে কাজ করে থাকেন, দেশের মঙ্গলে, জনগণের মঙ্গলে কাজ করে থাকেন, ঘোষণা দিয়ে দেশ ছাড়ার কথা ছিল, গোপনে কেন ছাড়লেন? ভয় কিসের আসলে? ভয় আছে না, অনেক ভয়। তো আপনি জীবনে কি গণপিটুনি খেয়েছেন? কারণ খান, এটা ভীষণ রকম। দেখছেন কি না, ওই যে যারা আমাদের গ্রাম অঞ্চলে বলে হাডুইরা মায়ের, হাডুইরা মানে বরিশাল অঞ্চলে হাডুইরা কিল, মানে একজন লোক হঠাৎ করে ধরেন মারতেছে, আশেপাশের লোক কেউ চিন্তাও করবে না, এসে করবে কি বেধড়ক পিটানো শুরু করবে, এটাকে বলা হয় গণপিটুনি। তা আমাদের এই সমাজে এই যে মব হয়েছে, যা কিছু হয়েছে, এই কালচারটা আমাদের রক্তের মধ্যে আছে। ধরুন একজন উপদেষ্টা রাস্তায় হাঁটছে, ভদ্রলোক মানুষ, একজন বললে ধর, আশেপাশে 80 বছরের বুড়া বসে আছে, সে 100 যাতে উঠতে পারে না, সেও দেখবেন লাফতে দাঁড়াই গেছে, দাঁড়াই গিয়ে দৌড়ে এসে ধরতে যাবে।
এইরকম মানে আমাদের মধ্যে মানুষ মারার জন্য, মানুষের গায়ে হাত দেওয়ার জন্য এরকম একটা ছিনতাইকারী হোক, এটাই হোক, এমনকি একটা সাপ মারে, একটা সাপ মরে গেছে, তারপরে দেখবেন যে 1 ঘন্টা তার উপর পিটাইতে থাকে। তো যার জন্য হয় কি, এই যে কালচারের কারণে যে কোনো মানুষের ক্ষমতা হারা হলে সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তো যে ভদ্রলোক গেছে তার জন্য 1 বস্তা সহানুভূতি, তার জন্য দোয়া, যেন সে যেখানে পালিয়ে গেছে সেখানে যেন সে নিরাপদ থাকতে পারে, আর আতঙ্কে যেন, দুঃস্বপ্নে যেন তার ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক না হয়। আমি তার চেয়ে আর বেশি কিছু করতে পারবো না। আর বাংলাদেশে অন্য যারা আছে তাদেরও সমস্যা হবে, তারা আর জীবনে কোনো দিন ফ্রিলি আমাদের মতো ঘুরতে পারবেন না। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে যারা ছিলেন একজন সিঙ্গেল লোক ঘুরতে পারবেন না। শুধুমাত্র 2-1 বোধহয় আমাদের যে ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আছেন, তারপরে সালেহ সাহেব আছেন, অর্থ উপদেষ্টা সালেহ সাহেব, ওয়াহিদুদ্দিন মাহমুদ, এই দুজন, ওই ভদ্রলোকও ভালো। ওই যে আমাদের তৌহিদ সাহেব ছিলেন যে পররাষ্ট্র উপদেষ্টা, দেয়ার আর সাম গুড জেন্টলম্যান যারা মানুষকে নিউসেন্স ক্রিয়েট করে নাই। কিন্তু কিছু কিছু মানুষ এই কাজ যা করেছে তার চেয়ে আজে বাজে কথা বেশি বলেছে, অঙ্গভঙ্গি বেশি করেছে, বেশি হেসেছে, যেখানে হাসার দরকার নাই সেখানে ভ্যাক 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 করে হেসেছে, যেখানে রাগ হওয়ার দরকার নেই সেখানে রাগ হয়েছে, যেখানে চোখ গোল গোল না করলেই হতো সেখানে এমন দুটো একেবারে ব্যাটারি, টর্চ লাইটের ব্যাটারির মতো দুটো চোখ গোল গোল করে মানুষকে ভয় দেখিয়েছে। তো এই লোকগুলোকে মানে জনগণ খুব সহজে ছাড়বে বলে আমার কাছে মনে হচ্ছে না। অন্যায় করবে না, মানুষের নুইসেন্স, দে হ্যাভ ক্রিয়েটেড ম্যানি নুইসেন্স, অনেক কথা বলে তারা অনেক নুইসেন্স তৈরি করেছে। তো আমি মনে করি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওভার স্মার্ট না হয়ে এই সরকারের যে সমস্ত লোকজন আছে কিছুদিন একটু গা ঢাকা দিয়ে আলাদাভাবে থাকলে তারেক রহমান সরকারের জন্য তুলনামূলকভাবে ধরেন ভালো হবে। এখন ধরেন রাস্তায় একজন উপদেষ্টা হঠাৎ করে খুব স্মার্ট, আমি ভালো কাজ করেছি, কে আমার কী করবে, আর পাবলিক তাকে ধাওয়া দিল, আর সে দৌড়ছে, পিছনের লোকজন ধাওয়াচ্ছে, তখন কি করবে? সরকারের জন্য এটা একটা সমস্যা হয়ে যাবে যে এখন মবের হলো, মানে মবের জন্য তাদেরকে গা ঢাকা দিয়ে থাকতে হবে। গা ঢাকার কথা আমি ওইভাবে বলছি না, আমি কিছুদিন একটু, অনেকে বলছেন যে এই সরকার মানে বিগত অন্তর্বর্তী সরকার তারা মবের জনক, এমন কথা বলা হচ্ছে। তাহলে তাদের আবার গা ঢাকা, যারা জনক তাদেরকে কেন গা ঢাকা? জনকেরই তো গা ঢাকা করা, যে পিতা কুপুত্র লালন পালন করে, জন্ম দেয় এবং লালন পালন করে, ওই কুপুত্রের হাতে প্রথম অপমানটাই পিতামাতা কি হতে হয়। এটা দুনিয়ার, তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে সে। আপনি ফ্র্যাঙ্ক কানেকশনের দানবের বহু কাহিনী রয়েছে, আপনি যে দানব তৈরি করবেন ওই দানবের হাতে আপনার পতন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যে ব্যাড কালচারগুলো আমাদের বাংলাদেশে ছিল না, যেগুলো হয়েছে, এর প্রত্যেকটা ব্যাড কালচার তার এবং তার যারা লোকজন আছে তাদেরকে এই কিয়ামতের ময়দানে না, এই দুনিয়ার ময়দানে একবার নয় একাধিকবার ভোগ করতে হবে। তারা বুঝবেন কত ধানে কত চাল, রাজনীতি কাহাকে বলে, উহা কত প্রকার এবং কী, এবং মানুষের যে হিউম্যান সাইকোলজি এটা যে কী, এটা এবার তারা বুঝতে পারবে। জি, আমি আসবো আপনার কাছে আরও একবার। জনাব সুব্রত চৌধুরী, একটু আসতে চাই আপনার কাছে। পরিবেশ উপদেষ্টা বলেছেন যে তাদের আমলে কোনো সাংবাদিককে নির্যাতন হতে হয়নি, কেউ জেলেও যায়নি, এমন একটি কথা বলেছেন। কিন্তু আমরা তো দেখেছি যে স্টিল নাও অনেকেই তো জেলে আছেন। না, টক শো করে যে আমাদের সাথে আনিস আলমগীর, তিনি সাংবাদিক নিয়ে গেল এক মামলায়, পরে আরেক মামলা দিয়ে দিছে। আর এমনি তো অনেক সাংবাদিক এখন জেল আছে এবং হত্যাকাণ্ডের আবার হত্যা মামলা দেওয়া হয়েছে। সেটাই আর কি, এটা তো অস্বাভাবিক বিষয়। এগুলো তো জনাব আসিফ নজরুল তো বলেছিল যে এগুলো বিবেচনা করা হবে, হ্যাঁ, এবং সেরকম একটা ধারাও উনি করেছেন যে এটা যাচাই বাছাই করে যাদের বিরুদ্ধে ইনিশিয়ালি কোনো কিছু পাওয়া যাবে না ওদেরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু সেই কাজটা তো উনি করতে পারলেন না। তবে উনি কয়েক হাজার মামলা তুলে নেওয়ার কথা। এখন সেই মামলাগুলোকে এই আমলের না শেখ হাসিনার আমলের, সেটা তো পরিষ্কার না। তো যাই হোক, শেষ পর্যন্ত অনেক কিছুই তারা করে যেতে পারে নাই। আমরা তো আশা করেছিলাম যে তারা আরও অনেক কিছুই বাংলাদেশের স্বার্থে কাজ করে যাবে। শেষ পর্যন্ত আমেরিকার সাথে তো একটা চুক্তি গোপনে করে গেল, পোর্টটা দেবে কইও তো দিতে পারলো না, এটা তো জনরোষের মধ্যে পড়ে গেল, তাই না? তো এরকম অনেকগুলো কাহিনী তারা করে গেছে যেটা জনগণ পছন্দ করে নাই। তো আমরা এই সরকারকে বলবো যে জনস্বার্থ বিরোধী এই সরকার যত কাজ করেছে, হ্যাঁ, সেগুলো যেন জনগণের সাথে উন্মোচিত হয় এবং সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ। এবং অতীতে এই সরকার যে মবক্রেসি বা অপসংস্কৃতি যে চালু করেছিল, সেটা যেন আর একটা ঘটনাও না ঘটে। জি, আমি আসবো আপনার কাছে আরও একবার। আমরা
শেষ পর্যায়ে চলে এসেছে। যাওয়ার আগে গোলাম মাওলা রনি, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আসিফ নজরুল তিনি তার যে দায়িত্বকালীন সময়ে তিনি যে দায়িত্ব পালন করেছেন, আমরা দেখেছি যে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, কিন্তু এটা তো সংবাদ সম্মেলন করে জানানোর কথা ছিল। তিনি আমার খুব ঘনিষ্ঠ জন। আমি আমার ডিপার্টমেন্টের বড় ভাই এবং অল্প কিছুদিন আমার শিক্ষকও ছিলেন। তো কাজে আমি তার ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। বেচারা অনেক কষ্ট করেছেন এবং সব উপদেষ্টারই দেখবেন একটু একটু ভুঁড়ি হয়েছে, কিন্তু এই ভদ্রলোকের অত ভুঁড়ি ঠুড়ি হয় নাই, গালটাও শুকিয়ে গেছে। তো উনি রাত্রি 12টা-1টা পর্যন্ত পরিশ্রম করেছেন, কোনো দিন ভোরে করেছেন, শুক্রবারে কাজ করেছেন এবং এটা নিয়ে ওনার অনেক আফসোস, খোলামেলা বলছেন যে সবাই আমাকে গালাগাল করে, অথচ আমি একটা সময় সরকারকে গালাগাল করতাম, মানুষ আমাকে তখন প্রশংসা করতো, আর এখন আমি কাজ করছি সবাই গালাগাল করে। তো এই এত দুঃখের মধ্যে আমি আসলে তাকে নিয়ে এখন কথা বলতে পারবো না। আর তিনি সাংবাদিকদেরকে ডাকেন নাই, মূলত আমাদের দেশের সাংবাদিকরা তো আসলে অত ভালো না। তারা ওই করে কি, এই ভালো মানুষদেরকে প্রশ্ন করেন, ভালো মানুষদেরকে মন্দ প্রশ্ন করে, কিন্তু মন্দ মানুষদেরকে তারা ভালো প্রশ্ন করতে পারে না। আপনিও তো একজন এই পেশা সাংবাদিক হিসেবেও তো আপনাকেও আমরা না ওটা আছে, বাট আমাদের ওই যে বললাম, আমি তো এই জন্য নিজেই বললাম যে আমরা করি কি, দুর্বল শক্তের ভক্ত নরম হজম, আমরা গাল কাটা কামাল, হ্যাঁ, কুত্তা মিজান, তারপর শেষে টেঙ্গু বিলাই, এই যারা যে সমস্ত লোকজন আছে না, ওরা খুব ক্ষমতাধর, তাদেরকে গিয়ে এত বলতে পারি না আজকে কত টাকা চাঁদা করলেন, কয়টা ছিনতাই করলেন, কয়টা মার্ডার করছেন, এগুলো আমরা জিজ্ঞেস করি? কেউ জিজ্ঞেস করি না। আমরা একজন আসিফ নজরুলের মতো ভদ্রলোককে জিজ্ঞেস করি আপনি এই কাজ করছেন কেন, ওই কাজ করছেন। তার কাছে না আছে ডাকাত শহীদের মতো রামদা, না আছে পিস্তল মিজানের মতো 4-5টা পিস্তল, সে করবেটা কি বলেন তো? উসমান হাদি নির্মমভাবে নিহত একজন রাজনৈতিক কর্মী। তো উসমান হাদির তো এখানে কোনো দোষ নাই, তাকে খুন করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হলো, সে তো কোনোদিন স্বপ্নেও বলে নাই যে আমার কবি নজরুলের পাশে সমাধি দিও। নজরুল চেয়েছে যে মসজিদের পাশে আমাকে সমাধিস্থ করো, কিন্তু উসমান হাদি তো কোনোদিন বলে নাই মসজিদের পাশে নজরুলের পাশে দিও। নজরুলের সাথে তার একটা সম্পর্ক হলো, সে তার মতো করে একটা ঝুমকা আওয়াজ তুলে সে বিদ্রোহী কবিতাটা আবৃত্তি করেছে। এছাড়া নজরুলের সাথে তার কোনো সম্পর্ক আছে বলে জানি না। তো হঠাৎ করে তাকে নিয়ে যারা গেম তৈরি করেছিল, যারা ভাইব তৈরি করেছিল, তারাই মূলত এই একটা পবিত্র জায়গাতে, আবেগের জায়গাতে এবং ঐতিহ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য, যেখানে ডক্টর হুমায়ুন আজাদকেও সমাধিস্থ করা যায়নি, বিকজ সিন্ডিকেট নিষেধ করেছিল এখানে আর তারা কাউকে কবর দিতে দেয়নি। কিন্তু একটা মব তৈরি করে, মবক্রেসি তৈরি করে, একটা আবেগের একটা জায়গাতে করে উসমান হাদিকে সেখানে যেভাবে সমাধিস্থ করা হয়েছে, এটা মবের ভয়ে তখন কেউ কোনো কথা বলেনি, সবাই এটাকে আপত্তি জানিয়েছে এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলছে। এবং এখন এই বিএনপি সরকারের আমলে এই উসমান হাদির যে সমাধি ওখানে, সেটি নিয়ে যে ধরনের আপত্তিকর কথাবার্তা হচ্ছে, এগুলো আমি মুখ দিয়ে বলতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের প্রচার প্রোপাগান্ডার ফলে যারা এই কাজের উদ্যোক্তা ছিল, তাদের প্রত্যেকটা লোকের গালে বিক্ষুব্ধ মানুষের চপেটাঘাত পড়ছে এভরিডে। প্রত্যেকটা যারা এই নাটকটা করেছে, এই নাটকের কুশীলব, এই নাটকের কলাকৌশলী থেকে শুরু করে এভরিবডি, তারা সন্ত্রস্ত। ওই বিশ্ববিদ্যালয়ের চত্বরে যে সমস্ত শিক্ষক অগ্রগামী হয়ে, মেরুদণ্ডহীন হয়ে সেই দিন এই মবের সাথে তারা কমপ্লাই করেছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তাদের তো সংগঠন হচ্ছে ইনকিলাব মঞ্চ, তাই না? হাদি তো ওখান থেকে বেরিয়ে আসছে। কাকরাইল মসজিদে করা যেতে ভালো। তো হ্যাঁ, যার একটা সময়ে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়তো সময়ে ছিল, সে তো প্রার্থী হিসাবেও ঢাকা 8-এ থাকার কথা ছিল, শেষ পর্যন্ত থাকতে পারেনি। তা এখন তাকে কেন্দ্র করে যারা আছে, তারা মানে কি বলবো, ওই যে শেষ মুহূর্তে তো তারা নির্বাচন বানচালের জন্য যমুনা ঘেরাও করলো। সেদিন যদি পুলিশ যদি বেপরোয়া না হইতো, তারা তো অনেক অঘটন ঘটে দিত। আমাদের পাটোয়ারি সেও তো গিয়ে এগুলোর সাথে যুক্ত হয়ে গেল। সুতরাং এই গ্রুপটা তারা নানান সময়ে রাষ্ট্রের মধ্যে একটা অঘটন ঘটানোর একটা পরিকল্পনা তাদের ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে। এই ব্যাপারে আমরা বলতে চাই, ইউনূস সাহেব এইখানে উগ্র মৌলবাদী এবং জঙ্গি গোষ্ঠীকে মদত দিয়েছে এবং তাদের একটা আকাঙ্ক্ষা ছিল তারা কোনোভাবে যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে,
কিন্তু ইউনূস সাহেবের সেই স্বপ্ন পূরণ হয় না, ব্যর্থ হয়েছে, জনগণ সেটা ব্যর্থ করে দিয়েছে। তা আমি আশা করব যে এখন গণতন্ত্রের যে সুবাতাস বইছে সেটাকে সকলে মিলে সাহায্য সহযোগিতা করা দরকার, যাতে এই সরকার জনগণের আকাঙ্ক্ষা তারা নির্বাচিত হয়েছে সেটা যেন বাস্তবায়িত করতে পারে। শুভকামনা থাকলো তাদের জন্য। ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এই পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষের প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।